হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি এবং ব্যাংক নিফটিতে আজকে ড্রামাটিক রিকভারি দেখা দিয়েছে। গতকাল আমাদের ছুটি ছিল। গত পরশু ইউএসএ ইনফ্লেশন ডাটা এসেছিল। মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল 3% আসবে, সেটা এসছে 2.9%। কালকে আর একটা ডাটা এসছে, যেটা ভাবা হয়েছিল জব লস ইউএসএ তে। আমি বলেছি এর আগে যে উইকলি ডাটা এগুলো আসে, যেটা ভাবা হয়েছিল 236K হওয়া উচিত, মানে মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল তার চেয়ে অনেক কম এসছে 227K। যার ফলে কিন্তু রাতারাতি কিন্তু গত পরশু এবং গতকাল ইউএস মার্কেট খুব ভালো পারফর্ম করার জন্য আজকে আমাদের মার্কেট কিন্তু গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ সাস্টেন করে, এবং ফাইনালি যে রেসিস্ট্যান্সটার কথা বারবার ধরে বলা হচ্ছিল 24,400, সেই 24,400কে ভেঙে নিফটি ফাইনালি 24,541, অর্থাৎ 397 পয়েন্ট উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 50,517, অর্থাৎ 790 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। তৃতীয় আর একটা যেটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে যেভাবে ডোমেস্টিক মানি, দেখুন বাজারে যদি মানি ফ্লো প্রচুর থাকে তাহলে কিন্তু শেয়ার নিচে আসছে না, কেউ বিক্রি করতে চাইছে না। আজকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর 2,606 কোটি টাকার শেয়ার ক্রয় করেছে। অন্যদিকে ফরেন ফান্ডও আজকে প্রায় 767 কোটি টাকার বাই করেছে। সুতরাং সবকিছু মিলে কিন্তু রাতারাতি মার্কেট আউটলুক মানে চেঞ্জ হয়ে গেল, এবং মার্কেট আশা করছে ইউএস এর ফেডারেল রিজার্ভের মিটিং আছে সেপ্টেম্বর 17 এবং 18। এখন মার্কেট যেটা আশা করছে যে এবারের যে ফেডারেল রিজার্ভ মিটিংটা হবে সেখানে কিন্তু ইউএস ফেডারেল রিজার্ভ 0.5 বেসিস পয়েন্টে রেট কাট করতে বাধ্য থাকবে। কারণ কি, যদি এখনো ইউএস ফেডারেল রিজার্ভ রেট কাট না করে তাহলে কিন্তু সত্যি সত্যি ইউএস মার্কেট কিন্তু রিসেশনে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং এই সমস্ত কথা মাথায় রেখে মার্কেট কিন্তু আজকে একদম পুরো সব দিক দিয়ে একদম পুরো হরিয়ালি হরিয়ালি হয়ে গেছে। সব জায়গাতে সবুজ, একদম পুরো আবিরের খেলা। অর্থাৎ সমস্ত শেয়ার, কিছু কিছু শেয়ার যেমন ধরুন সিডিএসএল পিডিএসএল অনেক অনেক উপরে চলে গেছে, প্রায় 2,800 টাকার উপরে চলে গেছে। তো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। আচ্ছা, গতকাল একটা জিনিস আমি স্কিপ করে গেছি। প্রাইম মিনিস্টার গতকালের যে স্পিচে একটা দারুণ একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে একটা দারুণ কথা বলেছেন, যে ইন্ডিয়া অ্যাম্বিশন করছে 2036-এর অলিম্পিক ইন্ডিয়াতে হবে। ফ্রেন্ড, সেটা 2024, 2028-এরটা হবে মোস্টলি আমেরিকাতে, 2032-এরটা হবে খুব সম্ভবত অস্ট্রেলিয়াতে। এবং ইন্ডিয়া যদি 2036-এর অলিম্পিক পায় তাহলে কিন্তু তার যে প্রিপারেশন, যদি এটা ফাইনাল হয় তাহলে কিন্তু তার প্রিপারেশন কিন্তু 5-6 বছর আগে থেকেই কিন্তু হতে শুরু করবে। বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক সমস্ত সেক্টর গুলো, মানে ওই অলিম্পিককে কেন্দ্র করে কিন্তু বহু সেক্টরে বুম আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের কথা বেশি করে এই জায়গাতে অনেক বেশি গুরুত্ব পাবে। তো ফ্রেন্ডস দেখুন, এইরকম একটা অবস্থাতে দুটো শেয়ার অত্যন্ত কারেকশনেও পাওয়া যাচ্ছে, এবং যেগুলো মানে আগামী দিনে কিছু কিছু ইভেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন জেএফএসএল, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড শেয়ারটা, প্রথম কথা হচ্ছে এদের প্রথম এজিএম মিটিং হচ্ছে কবে, 30th অগাস্ট। একদিন পর্যন্ত জিও ফাইন্যান্স এটা করবে ওটা করবে সেটা করবে এই সমস্ত জিনিস হচ্ছিল, নাও কিন্তু তাদের অ্যাকশন শুরু হবে। দ্বিতীয়ত, শেয়ারটা কিন্তু একটা ভ্যালিড কারেকশনে পাওয়া যাচ্ছে, মিনস
তার যে ওপর থেকে তার যে কারেকশনটা সেটাও কিন্তু মানে যথেষ্ট মানে ভালো দিয়েছে কারেকশনটা। সুতরাং এইরকম একটা জায়গাতে আমি দেখাচ্ছি, আগে চার্টটা দেখাচ্ছি। ফাইন্যান্সিয়ালে গিয়ে কিছু লাভ নেই বর্তমানে। আচ্ছা, এক্ষেত্রে আমি উইকলি চার্টটা একটু দেখি। ডেলি চার্টে তেমন ভাবে আমরা বুঝতে পারবো না, উইকলি চার্ট দেখি। দেখুন ফ্রেন্ডস, আমি যদি উইকলি চার্টে বলি তাহলে দেখুন শেয়ারটা কিন্তু একটা ট্রেন্ড লাইনে কিন্তু কাজ করার সম্ভাবনা দেখাচ্ছে। এই ট্রেন্ড লাইনটা কিন্তু সে ধরে কিন্তু কাজটা এগোনোর চেষ্টা করছে, এবং যদি তেমন ভাবে খবর আসে এই শেয়ার কিন্তু আগামী 5 বছরের মধ্যে কিন্তু মানে 3-4 গুণ হয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে, কারণ সবে তার সমস্ত বিজনেস টিজনেস গুলো শুরু করবে। সুতরাং যেহেতু শেয়ারটা তার উপর থেকে ধরুন হাই গেছিল কত, ধরুন প্রায় 400 টাকার কাছাকাছি, এখন পাওয়া যাচ্ছে কোথায়, ধরুন 330, তাহলে প্রায় ধরুন 18-19% কারেকশনে পাওয়া যাচ্ছে। এবং যে ফিউচার গ্রোথ স্টোরি এই শেয়ারটার উপর ভিত্তি করে কিন্তু রিলায়েন্সের বহুত বড় গ্রোথ স্টোরি কিন্তু এটাতে নির্ভর করছে। যদি আমি দেখি যে এর যে আপনার ফাইন্যান্সিয়ালে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কোনো ইমপ্রুভমেন্ট আসেনি, এটা আমরা ভালো করেই জানি। কিন্তু ফাইন্যান্সিয়াল যেদিন আসতে শুরু করবে সেদিন কিন্তু এর যে পিই রাতারাতি কিন্তু কমতে শুরু করবে, অর্থাৎ তার যে বিজনেস করার অপরচুনিটি, ধরুন আজকে 418 কোটি টাকার বিজনেস দেখাচ্ছে, সেলস দেখাচ্ছে, এটা রাতারাতি 4000 কোটি টাকা হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? এবং আজকে যেটা প্রফিট দেখছেন 313 কোটি টাকা, এটাও কেবলমাত্র ইয়ে প্রফিট, বিভিন্ন ভাবে ডিভিডেন্ড ফিভিডেন্ড এই সমস্ত জায়গা থেকে পেয়ে যে প্রফিটটা আসছে। বাট কিন্তু মূল যে তার বিজনেস যখন শুরু হয়ে যাবে এই শেয়ারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। সুতরাং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ারটাকে কিন্তু আপনারা স্ট্রং ভিজিল রাখবেন। এই শেয়ারটার মধ্যে কিন্তু লং টার্ম পোটেনশিয়াল গ্রোথ অত্যন্ত স্ট্রং। দ্বিতীয় যে শেয়ার বা যে সেক্টর, বিড়লা সফট আমি যে শেয়ার বলেছি বিকজ ইট ইজ অ্যাভেলেবল ইন কারেকশন, ভালো কারেকশন দিয়ে এখন পাওয়া যাচ্ছে সেই জন্য বলছি। কিন্তু ইন্টারেস্ট রেট কম হলে এই সফটওয়্যার সেক্টর কিন্তু আগামী দিনে কিন্তু বহু ব্যাপক মুভমেন্ট দেবে। এবং আপনারা দেখছেন যখন কোনো সেক্টরে র্যালি চলে সেই র্যালি কিন্তু 2 গুণ 3 গুণ পর্যন্ত চলতে শুরু করে। তো লো ইন্টারেস্ট রেট যখন হবে ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলোর বিজনেসই কিন্তু বেশ কিছুটা ইউরোপ কেন্দ্রিক, ইউএস কেন্দ্রিক, এই সমস্ত জায়গায়। সুতরাং লো ইন্টারেস্ট রেট এলে এই সমস্ত শেয়ারের অত্যন্ত ভালো মুভমেন্ট দেখা দেবে। যদি আজকে আমি বলি বিড়লা সফটওয়্যার, যদি আজকে দেখেন যে বিড়লা সফটওয়্যার বর্তমানে একটা রিজনেবল কারেকশন দিয়েছে, অত্যন্ত দারুণ একটা কারেকশন দিয়েছে। সেই কারেকশন দেওয়ার পরে শেয়ারটা আজকে দেখুন, যদি আমি বলি এখন এখন তাহলে শেয়ারটা আমি যদি কারেকশনটার কথা ভাবি, হাই কোথায় চলে গেছিল, হাই দেখুন প্রায় 850-এর কাছাকাছি, মিনস 850 থেকে বর্তমান 600, মানে 250 টাকার, অর্থাৎ প্রায় 30% কারেকশনে কিন্তু শেয়ারটা পাওয়া যাচ্ছে। এবং এইখান থেকে যদি শেয়ার র্যালি দেয় এবং যদি ইন্টারেস্ট রেট কম হতে থাকে তাহলে কিন্তু এই সেক্টর আগামী দিনে কিন্তু অনেক বড় রিটার্ন দেওয়ার সম্ভাবনা প্রবল। ফান্ডামেন্টালি কিন্তু শেয়ারটা যথেষ্ট স্ট্রং, যদিও এবারে কিন্তু অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলোর মতো এই শেয়ারটাও ওই রকম ভাবেই পারফর্ম করেছে, মিনস আহামরি কিছু রেজাল্ট না দিলেও খুব একটা খারাপ রেজাল্ট কিছু আসেনি। যদি দেখেন সেলস কিছু পার্সেন্ট কমেছে, 3-4% কমেছিল, প্রফিটও কিছুটা কমেছে কোয়ার্টার অন কোয়ার্টার। কিন্তু আপনি যদি জুন কোয়ার্টারের সঙ্গে তুলনা করেন, সেলস কমলেও প্রফিট কিন্তু সেখান থেকে প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছিল। সুতরাং অন্যান্য শেয়ার মানে সফটওয়্যার সেক্টর শেয়ারগুলোর তুলনায় এই শেয়ারটা কিন্তু ভ্যালিড একটা কারেকশন দেওয়ার পরেই কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং এই শেয়ারটাকে কিন্তু আপনারা চাইলে অ্যাকুমুলেশন করার জন্য ভাবনা চিন্তা করতে পারেন। মার্কেট রাতারাতি মানে যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাই
মার্কেটে এখন পজিটিভ আউটলুক ভাবতেই হবে আপনাদের। আমি যদি মান্থলি ক্যান্ডেলটা দেখাই নিফটির, দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন আমি গতকালই আপনাদের বলেছিলাম, আমরা যেটা সরি উইকলি ক্যান্ডেলটা দেখুন, আমরা কেন বলছি মার্কেট স্ট্রং হয়ে গেল। দেখুন গত উইকের ক্যান্ডেলের হাই কত ছিল? 24,419, ঠিক আছে। কিন্তু আবার এবারের হাই কত হয়ে গেল? আজকে ক্লোজিং ছিল 24,564, মিনস হায়ার হাই হায়ার লো করলো। গতবারের লো ভাঙেনি, কিন্তু গতবারের হাইকে ভেঙে দিয়েছে। সুতরাং এবং যদি সোমবারের মার্কেটে ওপেনিংয়েই যদি নতুন হাই করে, তার মানে হায়ার হাই এবং হায়ার লো ফরমেশনটা কিন্তু শুরু হয়ে গেল। সুতরাং এটা আবার কোথায় নিয়ে যায় সেটাও কিন্তু অনেক বড় কোশ্চেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটার আমি বুঝতে পারছি না যে আপনারা কিছুজন তো কমেন্ট করছেন যে কন্টেন্ট গুলো ভালো লাগছে, বাট আমার মানে ইউটিউব কিন্তু সেইভাবে আমার চ্যানেলটার রিচ বাড়াচ্ছে না, কেন কি জানি না। ভিউ কিন্তু খুব বেশি হচ্ছে না, মানে যেভাবে আমি এফোর্ট দিচ্ছি, যেভাবে আমি পরিশ্রম দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু এফোর্ট পাচ্ছি না। তো যাই হোক, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।